কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ খুব বেশি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে রাফসানদা ছোট ভাই সে নাকি তার বাবা মাকে একটা গাড়ি কিনে দিয়েছে। তো আমি ফার্স্টে বিষয়টা জানতাম না, দেন নেটে দেখলাম সার্চ করার পরে যে ও নাকি ওর বাবা মাকে কি একটা গাড়ি গিফট করেছে। তো দেখলাম খুব সুন্দর একটা গাড়ি ওর বাবা মাকে গিফট করেছে, বাট ওদের কোনো সমস্যা নেই, ওরা টাকা খরচ করে একটা গাড়ি কিনেছে, বাট পুরো দেশের কত সমস্যা তারা যেন সহ্যই করতে পারছে না সে একটা গাড়ি তার বাবা মাকে গিফট করেছে। মানুষের মনে এখন এত বেশি হিংসা চলে গেছে যে আসলে আমরা এখন কেউ কারোর ভালোটাকে সহ্যই করতে পারি না, হোক সে নিজের আত্মীয় স্বজন, হোক সে অন্য কেউ। তো কারোর ভালো দেখতে এখন মানুষের আর সহ্য হয় না। যাই হোক, এখন আমি রাফসানদা ছোট ভাই ওর অনেকগুলো ভিডিও দেখেছি এবং সে খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সে তৈরি করে, সে খুব ভালো একজন ব্লগার আমি দেখেছি। বাট এখন তাদের কি ফ্যামিলি ইস্যু, কি প্রবলেম সেটা আসলে আমি জানি না, কিন্তু একটা গাড়ি গিফট করার কারণে এখন কোথায় লোন নিয়েছে, কোথায় কি করেছে, মানে সব কিছু বের হয়ে যাচ্ছে। তো আমার প্রশ্ন, তারা এতদিন কোথায় ছিল? ওরা যদি একটা লোন নিয়ে শোধ না করে থাকে, তারা এতদিন কেন স্টেপ নেয়নি? এখন যখন সে একটা গাড়ি গিফট করেছে, তো এটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে এখন তার কোথায় লোন আছে, কোথায় কি আছে, এগুলো সব বের হয়েছে। আরে বাবা, মানুষ কি একটু শান্তিতে বাস করতে পারবে না? চারদিকে শুধু হিংসা আর হিংসা। তো কি বলবো, আসলে এগুলো দেখে খুব খারাপ লাগে। কারোর উন্নতি কেউ সহ্য করতে পারে না, সবাই একদম, আসলে এগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশনের কারণে। মানুষ এখন বিভিন্নভাবে ফ্রাস্ট্রেটেড, কেউ কারোর ভালো দেখলেই মানে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। আসলে সে নিজে কিছু করতে পারছে না, তো অন্যের ভালো তো সে সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। হিংসা করে কে কখন কত বড় হতে পারছে আমি জানি না, বাট এই ধরনের বিহেভিয়ারগুলো আসলে আমার মনে হয় না কতটুকু যুক্তিসঙ্গত। একটা দেশকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করছি সেটাই এখন ভাববার বিষয়। এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল একটা ইস্যু, তো এই ধরনের ইস্যু আসলে দেশের ইমেজটাকেই নষ্ট করে ফেলছে। মানুষকে ভালো কিছু করতে দিন, ভালো কিছু করলে তাদেরকে উৎসাহ দিন, এভাবে তাদেরকে অপমান করে মানুষ কি শান্তি পায় আমি সেটাই বুঝি না। যাই হোক, যা হবার হয়ে গেছে। আশা করি রাফসান এই ধরনের প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি ওভারকাম করে ফেলবে এবং সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমাদের সামনে চলে আসবে। সব কিছু পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাক, এটাই আমি আশা করি। তো আজকে সকালে আমি কিন্তু রান্না করতে চলে আসছি। আজকে আমি কচু শাক রান্না করতেছি। তো এই ধরনের কচু শাকগুলো রান্না করলে খুবই মজা লাগে। মাছ মাংস আপনার আর প্রয়োজন হবে না, এই কচু শাক দিয়ে এক থালা ভাত ইজিলি আপনি খেয়ে ফেলতে পারবেন। এটা খুবই টেস্টি একটা রেসিপি হয়। আমি আজকে সকালে কিন্তু এই কচু শাকটাই রান্না করছি, আর কিছু আজকে রান্না হচ্ছে না। তো পুরো রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করে ফেলেছি প্রায়। তো প্রথমেই কিন্তু তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ছোলার ডাল দিয়েছি, কালকে রাতে ছোলার ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে খোসা ছাড়িয়ে আজকে সকালে এটা দিয়ে আমি কচু শাক রান্না করছি। খুবই অল্প দুটো ডাটা ছিল, তো ওইটুকু রান্না করলে আসলে বেশি আয় হবে না, তরকারিটা অল্প একটু হয়ে যাবে। সো আমি এটাকে একটু বাড়ানোর জন্যই কিন্তু এই স্টেপটা নিয়েছি। অল্প একটু কচু শাক দিয়ে আমার আজকে অনেকটা তরকারি হয়ে যাচ্ছে। তো প্রথমে ওই পেঁয়াজ, রসুন, তেজপাতা, শুকনো মরিচ এবং ছোলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এতে আমি ফ্লেভারের জন্য একটু ইলিশ মাছের মাথাও দিয়ে দিয়েছি। তো ইলিশ মাছের ফ্লেভারটা আসলে সব তরকারিটাকে খুব বেশি মজাদার করে দেয়, এজন্য আমি ইলিশ মাছের মাথাটাও ইউজ করেছি। এবং সব কিছু ভেজে নেওয়ার পরে আমি কচু শাক সিদ্ধ করে নিয়েছিলাম আগে, সেই কচু শাক সিদ্ধটাকে দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। জিরা, হলুদ, লবণ এগুলো দিয়ে আসলে ভাজা করেছি। নর্মালি তরকারিতে যে ধরনের মশলা দেওয়া হয় আমিও কিন্তু সেটাই দিয়েছি এবং একটু ভাজা করার পরে সেদ্ধ করা কচু শাকের যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, ওটা দিয়ে আমি বাকি কচু শাকে ইউজ করেছি এবং পুরো জলটা এখানে দিয়ে দিয়েছি যাতে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমার কচু শাকটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবং নামানোর আগে হালকা একটু লবণটা আমি দেখে নিয়েছিলাম টেস্ট করে যে লবণটা ঠিক আছে কিনা, এবং দেখেছি যে সব কিছু খুব পারফেক্ট ছিল। সো একটু
হালকা চিনি দিয়ে দিলাম এবং নামানোর আগে সরিষার তেল দিয়ে আমি এটাকে সার্ভ করে ফেলবো। এই সরিষার তেলটা কচু শাকটাকে আরও অনেক বেশি টেস্টি করে ফেলবে, এটা দিতে আপনারা ভুল করবেন না। এবং সরিষা তেল দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের চুলাটাকে বন্ধ করে দিবেন, এটাকে আর রান্না করার প্রয়োজন নেই। এবং সার্ভ করে ভাতের সাথে এটা আপনারা খেয়ে ফেলতে পারবেন। খুবই টেস্টি একটা রেসিপি, আজই বাসায় তৈরি করে খান। কচু শাক ছোলা দিয়ে খুব মজাদার একটা রেসিপি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষকে হিংসা করবেন না। টাটা।